দর্শক, বিজয়ের মাসে রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন মিজানুর রহমান খান, বীর প্রতীক। আপনাকে স্বাগত রণাঙ্গনের স্মৃতি অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে 1971 সালে কোন প্রেক্ষাপটে কিভাবে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আপনার পরিবারের সদস্যদের মধ্যে তখন কে কোন পর্যায়ে, আপনারা কয় ভাই মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিলেন, অন্যরা কি করতেন তখন? ধন্যবাদ 71 টিভিকে। 26শে মার্চ মহান মুক্তিযুদ্ধের শুরু। আমার যুদ্ধ শুরু আমি মনে করি 2রা মার্চ থেকে, কারণ 1লা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যখন সংসদ বাতিল ঘোষণা করলেন, আমি তখন ভাওয়াল বদর আলম কলেজ ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ। আমরা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটা মিটিং ডাকলাম। মিটিং ডেকে আমরা ঠিক করলাম যে আমাদের করণীয় কী। প্রাথমিকভাবে আমাদের করণীয় নির্ধারিত হলো যে আমরা মুক্তিযুদ্ধের ট্রেনিং করে রাখবো, প্রয়োজনে আমরা যুদ্ধ করব। কারণ যুদ্ধ ছাড়া আর আলোচনা কিংবা কোনোভাবেই এটা সমাধান আর কোনো সুযোগ নেই। কীভাবে ট্রেনিং করব? দামি বন্দুক বানিয়ে আমরা লেফট রাইট স্ট্যান্ড, ইজি স্ট্যান্ড আপ, এগুলো সব কিছু করা শুরু করলাম। ইতিমধ্যে আন্দোলন চলছে। আমার বড় ভাই নজরুল ইসলাম খান, বিএনপি স্থায়ী কমিটির বর্তমান যে সদস্য, উনি তখন ছিলেন জয়দেবপুর সর্বদলীয় মুক্তি সংগ্রাম পরিষদের কোষাধ্যক্ষ। আপনার আরেক ভাই ছিলেন ইপিআরে, তার নাম চুয়াডাঙ্গা, হাফিজুর রহমান খান। উনি 25শে মার্চ রাত্রে মুক্তিযুদ্ধে চলে গেছেন। আর বড় ভাই তো ওই মুক্তি সংগ্রাম পরিষদ নিয়ে ওনারা মিছিল, মিটিং, আন্দোলন করছেন। এই অবস্থায় হলো যে শেখ মুজিবুর রহমান 7ই মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সবাই দলে দলে ছুটে যাচ্ছে, ট্রেন বাস বন্ধ করে দিয়েছে, লোকজন হেঁটে রওনা দিয়েছে, লোকারণ্য 7ই মার্চে। আমরা আশা করছিলাম যে 7ই মার্চে একটা এমন হয়তো স্বাধীনতা ঘোষণা আসবে। শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তান গভর্নমেন্টের কাছে 4টা দাবি রাখলেন। একটা হলো সামরিক আইন প্রত্যাহার করতে হবে, সকল হত্যার বিচার করতে হবে, সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নিতে হবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। যে এই দাবিগুলো মেনে নিলে তো আর আমরা পাকিস্তান মেনে নিলাম। যেখানে দাবি রাখা হয় সেটাকে কখনোই স্বাধীনতা ঘোষণা বলা যাবে না, কারণ সেটা একটা আলোচনার প্রস্তাব। স্বাধীনতা ঘোষণা আমরা বলবো জিয়াউর রহমান সাহেব 26শে মার্চ সকালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ঘোষণাটা দিয়েছেন, সেটাকে আমরা বলব যে উই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ। কিন্তু 7ই মার্চে ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ কথাটা আসে নেই। এখন আমরা মুক্তিযুদ্ধে যদি ফিরে আসি, আমার বড় 2 ভাই আগেই মুক্তিযুদ্ধে চলে গেছেন। সঙ্গত কারণে আব্বা আমাকে যেতে দিচ্ছেন না, কারণ আমরা 6 ভাই 2 বোন। আমরা 3 ভাই মুক্তিযোদ্ধা, আমার 2 বোন জামাই মুক্তিযোদ্ধা। আমার চাওয়াতো ভাই, আপন চাওয়াতো ভাই, আমার জীবনের দেখা প্রথম মুক্তিযোদ্ধা আমিনুর রহমান খান, যিনি অনেক আগে মুক্তিযুদ্ধে চলে গেছেন। আমাদের গ্রামে 11 জন লোককে পাকিস্তানি আর্মিরা গুলি করে মেরে রেখে গেল। কবে? এটা 10ই জুলাই। তখন আমরা পালিয়ে বেড়াচ্ছি। ও বাড়িতে আসে ঘুমাই, আব্বা আমাদেরকে পাহারা দেন, আমরা হয়তো একটু ঘুমাই। তো হঠাৎ আব্বা রাত্রে এসে বললেন যে দেখো আমি অনেকগুলো গুলির শব্দ শুনলাম। তা আমরা আব্বাকে বললাম যে আপনি সারা রাত জেগে থাকেন, খালি এগুলিই শুনেন, আপনি ঘুমান একটু। বলে আমরা আবার ঘুমাতে গেলাম। খুব ভোরে আমার ছোট বোন এসে ডাকতেছে, দাদা দাদা দেখো কত লোককে মেরে দিয়েছে। দৌড়ে গেলাম। আমরা যে স্কুলে পড়তাম, টিকে প্রাইমারি স্কুল, ওটার পাশে রাস্তার উপরে সব লাশ পড়ে আছে, 11টা লাশ পড়ে আছে। তার মধ্যে হাসান হাবিজুর রহমান, বিখ্যাত সাহিত্যিক, যিনি মুক্তিযুদ্ধে ইতিহাস প্রণয়ন কমিটির প্রধান ছিলেন, ওনার আপন ভাই হাসিবুর রহমান উনি আছেন, ওনার ভাই শাহজাহান চাচা আছেন, তারপরে কায়সার চাচা আছেন, হামিদ ভাই আছেন, আমাদের ইউনিয়নের মেম্বার ছিলেন মোরাদ আলী খান, তারপরে তসর আলী খান,
সব এগুলো লাশ পড়ে আছে। এমতো একটা অবস্থায় আমার আব্বা, যেহেতু আমার দুই বড় ভাই আগেই চলে গেছেন, আমাকে যেতে দিচ্ছিলেন না। এই অবস্থায় উনি বললেন, তুমি চলে যাও, এখন এখন আর কোনো উপায় নাই, তুমি যুদ্ধে চলে যাও। বেশ কিছু দূর আমি এগিয়ে দিলেন, দিয়ে উনি মাথা নিচু করে চলে আসলেন, মানে কাঁদতে কাঁদতে চলে আসলেন। আমার চাচা ভাই হাসানুজ্জামান খান মরহুম, আমরা দুজন মিলে ইন্ডিয়াতে চলে গেলাম। এগুলো প্রত্যেকটা ঘটনা কিন্তু যে আমি সহজে বলছি এত সহজ না। আমি ইন্ডিয়াতে গিয়ে প্রথমে শরণার্থী শিবিরে শরণার্থী হতে হলো নিজের জীবনের নিরাপত্তার জন্য। তারপর আমি ইচ্ছা পোষণ করলাম যে আমি একজন মুক্তিযোদ্ধা দেখব। শরণার্থী শিবিরে আরও যারা আছে তারা বলল, তুমি মুক্তিযোদ্ধা দেখতে হলে মহেন্দ্রগঞ্জ থানার ওখানে যেতে হবে, কারণ মুক্তিযোদ্ধারা অপারেশন করে ওখানে এসে জমা হয়। ওখানে আমি গেলাম, যেয়ে দেখলাম এক জায়গায় অনেক লোকজন ভিড় করছে গোল হয়ে। কী ব্যাপার বললো যে মুক্তিযোদ্ধারা অপারেশন করে আসছে। তা আমি ওখানে গেলাম, দেখলাম আমার চাচাতো ভাই আমিনুর রহমান খান, এরকম দাড়ি টাড়ি, চুল বড়, কেমন মানে একটা অন্যরকম ড্রেস। আরে তা আমিনুর ভাই মুক্তিযোদ্ধা হয় কেমনে? হ্যাঁ, আমি আমিনুর ভাই ডাক দিলাম, আমিনুর ভাই চলে আসলো। দুজনে কোলাকুলি কেটে অনেকক্ষণ কান্নাকাটি করলাম। আমি আমিনুর ভাইকে বললাম, আমিনুর ভাই আপনি আমাকে সঙ্গে নিয়ে যান, আমি মুক্তিযুদ্ধে যাবো। কইতে হয় এটা একটা সিস্টেম আছে। আমি আবার শরণার্থী শিবিরে আসলাম, পরে মাইকিং করলো যে মুক্তিযুদ্ধে লোক নিবে। আমি লাইনে গিয়ে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমি সিলেক্ট হলাম। হওয়ার পরে আমাদেরকে পাঠালো তাঁবু, শাবল, গাইতি, কোদাল, কোড়াল এগুলো নিয়ে আমরা গেলাম সেই 250-300 গজ উঁচু পাহাড়ে খাড় কেটে 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 আমরা উপরে গেলাম। যে ওখানে এবড়ে থেবড়ে মাটি, গাছ এগুলো কেটে সমান করে আমরা ওখানে ক্যাম্প করলাম। করে ওটাই হলো 11 সেক্টরের হেডকোয়ার্টার। আমার সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের। কিন্তু আমি যখন মুক্তিযুদ্ধে যাই তখনও এটা জেড ফোর্সের আন্ডারে, জিয়া রহমান হলো এটার কমান্ডার। 15ই আগস্ট আসলেন কর্নেল তাহের এখানকার সেক্টর কমান্ডারে। তো আমার একটা যুদ্ধের ঘটনা আপনাদেরকে একটু বলি। খবর আসলো যে আমাদের একটা গ্রুপকে পাকিস্তানি আর্মিরা ঘিরে ফেলছে। আমরা থাকতাম ইন্ডিয়ার ভিতরে। ইন্ডিয়ান একটা বাঁধ রোড আছে, সীমানা রেখা, তারপর নো ম্যানস ল্যান্ড, তারপর হলো পাকিস্তানি সীমানা রেখা, তারপর হলো কামালপুর ক্যাম্প। বাঁধ রোড যেটা বলে ওটাতে আমরা পজিশন নিলাম। আমি একটা পেয়েছিলাম এসএলআর। প্রতিটা মুহূর্ত ছিল আমি চলে যেতে পারতাম। ওরা মর্টার শেল করতেছে, গুলি করতেছে, আমাদেরকে টার্গেট করতে পারছে না, মানে সরাসরি আহত করতে পারছে না। তারপরে আমরা নয়াপাড়া গ্রামে ঢুকে গেলাম। রণাঙ্গনে আপনি সহ আপনার সাথে অনেকেই যুদ্ধ করেছেন, আপনি নিজে বীর প্রতীক খেতাব পেয়েছেন। অন্যরা কি সবাই তার যুদ্ধের, তার যে ত্যাগের যথাযথ মূল্যায়ন পেয়েছে? সেটি খেতাব বলেন অথবা তার স্বীকৃতি বলেন, পেয়েছে? না, পর কথা না তো। আমি যে যুদ্ধের খেতাবটা পেয়েছি, কর্নেল তাহের ওন্ডেড হওয়ার পর শত্রু বুদ্ধ থেকে ওনাকে আমি উদ্ধার করে নিয়ে আসছি। অনেস্টলি আই এম টেলিং ইউ, সিভিলিয়ান মুক্তিযোদ্ধাদের যারা আমরা স্টুডেন্ট ছিলাম তাদেরকে বীর প্রতীক দেওয়া হয়েছে। আপনি যে প্রশ্নটা করলেন যে অনেকে সহযোগিতা করছে কিন্তু খেতাব পায় নাই, অনেকে এমন সহযোগিতা করছে যে আরও উচ্চতর খেতাব পাওয়ার যোগ্য, কিন্তু সে পায় নাই। এখন আপনার বয়স প্রায় 73 বছর পার করছেন। একই সাথে বাংলাদেশ স্বাধীন হবার 54 বছর পূর্তি হতে যাচ্ছে আর 3 দিন পর। কেমন লাগে, কি মনে হয়, কি পেলেন? সেই লক্ষ্য উদ্দেশ্য কি পূরণ হয়েছে? সমষ্টিগতভাবে আমরা একটা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি, একটা সীমা রাখা পেয়েছি। আমি গর্ব করে বলতে পারি আমি একজন বাংলাদেশি। উন্নতি একদম হয়নি তা নয়, হয়তো আরও বেশি হতে পারত যদি অশুভ শক্তি এখানে কাজ না করতো। গেল 16 বছর কেন, আরও বেশি দিন ধরেন, আমরা এক ব্যক্তিত্বশন, এক দলের শাসন, এক দলের গুণগান শুনে এসছি। আপনি খোঁজ করে দেখেন কয়জন আওয়ামী লীগের ছেলেপেলেরা মুক্তিযুদ্ধে গেছে। সাধারণ শ্রমিক, কৃষক, ছাত্র জনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা যেটা লক্ষ্য করেছি 24-এর যে ছাত্র আন্দোলনের পর
ছাত্র প্রতিনিধিদের নিয়ে আপনারা সরকার গঠন করেছেন। মুক্তিযুদ্ধের পর কয়জন মুক্তিযুদ্ধকে নিয়ে আপনারা সরকার গঠন করেছেন? করেন নাই। আপনারা কি করেছেন? মুক্তিযুদ্ধ যুদ্ধ করছে, দেশ স্বাধীন হচ্ছে, আপনারা এসে ক্ষমতায় বসছেন, দেশটাকে লুটে পুটে খাইছেন। মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, এটা তো বেগম খালেদা জিয়া করেছেন। যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ব্যবহার করে আপনারা লুটে পুটে খাচ্ছেন গত 16 বছর। 71-এর থেকে 75 পর্যন্ত মুক্তিযুদ্ধ, অনেক মুক্তিযুদ্ধ যারা সার্টিফিকেট পুরায় ফেলছে এই রক্ষী বাহিনীর ভয়ে। বহু আছে এরকম ঘটনা। আমার আপন বোন জামাই যে একদম ভালো মুক্তিযোদ্ধা ছিল, আমার মামা, আপন মামা, যে আমার ক্যাম্পেই থাকতেন, আমি যে তাঁবুতে থাকতাম তার পাশে তাঁবুতে থাকতেন উনি। ওনার ছেলে কেউ মুক্তিযুদ্ধের তালিকায় নাম আসতে পারে নাই। বহু দেখি ভুয়া মুক্তিযুদ্ধের নাম আসছে। দেশটাকে খুবই কষ্ট করে স্বাধীন করতে হয়েছে। আপনি রাজাকারও ছিলেন, তখন পাকিস্তানকে উপভোগ করছেন, এখন মুক্তিযুদ্ধকে উপভোগ করবেন, এটা তো হয় না। নতুন প্রজন্ম, তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে? কারণ আমার বার্তা একটাই, সেটা হলো যে দেশকে ভালোবাসলে ক্ষতি হয় না। নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস খুঁজে বের করবেই এবং সঠিক ইতিহাস আসবেই। আমরা হয়তো থাকবো না, আমরা দেখে যেতে পারবো না। প্রচারণার ইতিহাস দিয়ে চলবে না, সঠিক ইতিহাস লাগবে। আপনার অনেক ব্যস্ততম সময়ের মধ্যেও আপনি 71 টেলিভিশনের এই রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আপনি সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই। দর্শক, রণাঙ্গনের স্মৃতিকথা অনুষ্ঠানে আজ আমাদের সাথে ছিলেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন মিজানুর রহমান খান, বীর প্রতীক।